অবশেষে আজকে রওনা হলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ঈদ করার জন্য। আর খুব ভোরবেলায় বের হয়েছি। আর এই প্রথমবার গ্রিন লাইনের ডাবল ডেকর বাসে করে আমরা বরিশাল যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। যদিও ঈদ চলে গেছে, কয়েকদিন হয়ে গেছে, তবে আমার ঈদের ব্লগ এবং শ্বশুরবাড়ি যাওয়ার ব্লগ তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে এই তো শেয়ার করছি। আমরা এখন রওনা হব বরিশালের উদ্দেশ্যে ঈদ করার জন্য। তো খুব ভোরবেলায় বেরিয়ে পড়লাম। আর গাড়ি যেহেতু 7টার সময় ছিল, মানে সকাল 7টার সময় ছিল, তো ভোরবেলায় বেরিয়ে পড়েছি। 1.5-2 ঘন্টা আগে তো অবশ্যই বের হতে হবে। আর এই তো আমরা এই প্রথম গ্রিন লাইনের ডাবল ডেকর বাসে করে বরিশাল যাচ্ছি। এটার ফিলিংসটাই আলাদা। তবে এর আগেও কিন্তু গ্রিন লাইনের বাসে করে আমরা বরিশালে গিয়েছি, তবে ডাবল ডেকর বাসে করে এই প্রথমবার যাচ্ছি। আর আমাদের টিকিটটা কাটা ছিল উপরে। এই তো রাইসের বাবা রাইসা যাচ্ছে, আর আমি একটু নিচটা আপনাদেরকে দেখাই। তো এইরকম নিচের সিস্টেমটা। তো এরকমটা ছিল, উপরেও সেম এইরকমই। তবে আমাদের সিটটা না একেবারে সামনে ছিল। আমি দেখে তো পুরাই অবাক যে এই সামনে কীভাবে সিটটা সে পেলো। প্রায় 10-20 দিন আগেই নাকি সে কেটে রেখেছে বাসের টিকিট। আর এখানে না যে কেউ বসতে চাবে এত সুন্দর ভিউ দেখার জন্য। আমি কিন্তু এখন পদ্মা সেতুর উপরে। আর ব্রিজটা পার হওয়ার সময় পুরো দৃশ্যটা, পুরো পদ্মা সেতুটা এত সুন্দর লাগছে, সব কিছু দেখা যাচ্ছে। আমি সাধারণত বাস জার্নি বা গাড়ি জার্নি এগুলো আসলে করতে পারি না। আমার কাছে সবসময় রিক্সাই ভালো লাগে। মনে মনে যাচ্ছিলাম আর ভাবছিলাম যদি বাসে ছাড়া রিক্সা করে যেতে পারতাম তাহলে মনে ভালোই হতো। আর রিক্সা দিয়ে যাওয়া কি সম্ভব বলেন তো? তবে আজকে জার্নিটা বেশ মোটামুটি ভালোই লেগেছে, অত খারাপ লাগেনি। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে বরিশালে যাচ্ছি। আর ওই যে দেখেন রাইসা আর আমি বসে আছে, আমাদের কিন্তু দেখা যাচ্ছে। আর এবারে জার্নিতেও মাশাআল্লাহ আমার মেয়েও খুব মজা করেছে। আর আমাদের 3 জনের চোখে প্রচুর ঘুম। আমরা আসলে যেহেতু সকালবেলা গাড়ি ছিল, এই জন্য রাইসার বাবা আর আমি ঘুমাতেই পারিনি যে কখন বের হব। এছাড়াও একটা মনের মধ্যে ভয় থাকে, মনে হয় এই তো ঘুমিয়ে পড়লাম আর গাড়ি আমাদের রেখেই চলে গেল। তো এই ভয়ে আসলে তেমন ঘুমাতেই পারিনি। সেহারির আগেও ঘুমাতে পারিনি, পরেও ঘুমাতে পারিনি। এই করে করে ওই তো 1.5-2 ঘন্টা আগে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এভাবে আমরা চলে গেলাম বরিশালে। আর এসেই দেখি আমার শাশুড়ি মা আমার যা দুইজনেই মিলে সব কিছুর আয়োজন করে ফেলেছে। আর দেখেন পাটের শাকের ডালও কিন্তু রান্না করেছে আমাদের বরিশালের সবাই। মানে আমার শ্বশুরবাড়ির সবাই এই পাটের শাকের ডালটা কিন্তু খেতে খুবই পছন্দ করে। তো আমার যাকে নাকি রান্নাটা শিখিয়েছে মা আজকে, সেটাই বলছিল। এছাড়াও কিন্তু আমার যা 2 দিন আগে আসছে আমার শ্বশুর বাড়িতে, মানে ওরা 2 দিন আগে এসেই হাজির, আর আমরা তো আজকে আসলাম। তো যাই হোক, এই যে কী কী তৈরি করেছে আপনাদেরকে তো দেখালামই। 2 জন মিলে এগুলো করেছে, আর আমরা তো কিছুক্ষণ আগে আসলাম। তবে আসার পর একটুখানি মন খারাপ হয়েছিল ননদ বাসায় নিয়ে। সে আবার তার শ্বশুর বাড়িতে ঈদ করতে গিয়েছে, ঈদের দিন বিকালে আসবে, তখন তো দেখা হবে। আবার ঈদের পরের দিনও ওর শ্বশুর বাড়িতে যাব। তো যাই হোক, এই ছিল আমাদের বরিশালের ব্লগ। ঈদের দিন সকালবেলার থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর দুপুরের জন্য কি কি রান্না করব সেগুলো মা বের করে দিয়েছে। মুরগির রোস্টের জন্য মুরগি, তারপর গরুর মাংস। তো সব কিছু ভিজিয়ে আমি আবার একটু ধুয়ে রেডি করছিলাম, কারণ নাস্তা করার পরে, মানে সকালে রান্না বান্না করার পরে দুপুরের জন্য রান্না করে নিব। কারণ আমরা সবাই আজকে ঈদের দিন বিকালবেলা যাব ঘুরতে, কারণ ওই যে বললাম দুর্গাসাগর দেখতে যাব। তো সেই জন্য ভাবলাম যে একেবারে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলবো 2 জন মিলে। আর এখানে আমি এই তো সেমাই রান্না করেছিলাম এক প্রকার। এটা ঠান্ডা হতে হতে এদিকে আবার মা মলিদা বানাচ্ছে। এখন যাদের বাড়ি বরিশাল না, এখন তারা মনে মনে ভাবছেন যে মলিদা আবার কি। এটা একটা পানীয় জাতীয় খাবার। এখানে এই তো মা যে হাঁড়িটা নিয়েছে, এই হাঁড়ির মধ্যে দিয়েছে পোলার চাল, মানে পোলার চাল ব্লেন্ডার করা ছিল, সেটা এখানে দিয়েছে। তারপর এখানে নারকেল দিল, চিনি দিল। তো এই 3টে উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। মানে এই মলিদা বানাতে গেলে হাত দিয়ে এরকম করে বানাতে হয়। তারপর এখানে আদা বাটা দিয়েছে প্রায় 2 টেবিল চামচের মতো। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে এখানে শুধু পানি অ্যাড করে দিবে, তাহলে হয়ে যাবে মলিদা। বরিশালে কিন্তু এটা অনেক ফেমাস একটা খাবার, মানে এই পানীয় জাতীয় খাবারটা। এটা খেয়ে এখন সবাই নামাজে যাবে। এছাড়া যারা বরিশালের আছেন তারা হয়তো বা এই মলিদার সঙ্গে পরিচিত, হয়তো বা আপনাদের বাসায় এইভাবে তৈরি করে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর মা একটু বেশি করে নারকেল দিয়ে দিল, কারণ এই নারকেলটা দিয়ে খেতেই বেশি মজার। তো যাই হোক, এই তো মা সবাইকে এরকম করে গ্লাসে একটু একটু করে দিচ্ছে। সবাই এখন খেয়ে নামাজে যাবে, আমরা একটু মিষ্টিমুখ করলাম। তো এরপরে আমি আরেক রকম সেমাই রান্না করতে আসলাম। প্রথমে তো আমি সেমাই একটা রান্না করেছি। তো এখন যে সেমাইটা রান্না করবো সেটা নবাবী সেমাই। বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার ননদ। তো অবশ্যই তো বানাতে হবে। তো আমি এই তো এখানে কিন্তু 1 লিটার দুধ খুব ভালো করে জাল করে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে সব উপকরণ দিয়ে দিয়েছি, মানে 1 লিটার দুধ দিয়েছিলাম, তার মধ্যে আধা কাপ আমি দিয়েছি
গুঁড়া দুধ, এরপর 3 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার ভালো করে পানির সঙ্গে মিক্স করে এর মধ্যে কিন্তু দিয়েছি। আর তারপরে কিন্তু এরকম ঘন হয়ে গেছে। আর দুধটা আমি যেহেতু এখানে 1 কেজি নিয়েছি, সেটা কিন্তু জাল করার পরে প্রায় আধা কেজির মতো করেছিলাম। তারপর পরে বাকি উপকরণগুলো অ্যাড করেছিলাম। তা নয় কিন্তু এই খিরসাটা, মানে এই যে দুধের খিরসাটা বলতে পারেন, বা এই দুধের ক্রিমটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে না। তো খুব ভালো করে দুধটা জাল করতে হবে, গুঁড়া দুধ অ্যাড করতে হবে। তারপরে ওই তো কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে তো বানিয়ে ফেললাম নবাবী সেমাই। তো প্রথমে 1 লেয়ার দিয়েছিলাম, তারপরে আমি হচ্ছে ক্রিমটা দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে বাকি সেমাইটা দিয়ে দিলাম। তো এখন আমি কোনো রকম এখানে কিশমিশ বা বিভিন্ন বাদাম অনেক কিছু আপনারা দিয়ে সুন্দর করে সাজাতে পারেন। আর এই নবাবী সেমাইয়ের রেসিপি আর কি বলবো আপনাদেরকে, আপনারা তো হয়তো বা অনেকে বানিয়েছেন এতে, আর বানাতেও পারেন অনেকে। তো এর পর হচ্ছে রাইসা বাবা আসছে নামাজ থেকে, তারপর আব্বু আসছেন, তারপর রাইসা চাচ্চু আসছে। আর এই দেখেন রাইসা বাবা আমাকে ঈদ সালামি দিচ্ছে, মানে সবাইকে ঈদ সালামি দিচ্ছিল। আর আমাকে বলছিল আমার পকেটে বা আমার মানিব্যাগে যা যা আছে সব তোমাকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই তো সবাই একটু মজা করলাম, ঈদ সালামি নিলাম, এরপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাবান্না ছাড়া কিছু আছে মেয়েদের বলেন তো, যেখানে যাবেন সেখানে এই রান্নাবান্না খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। আর আমি এখানে একটা বড় কড়াইয়ের মধ্যে, মানে কড়াইটা বেশ বড়ই ছিল, তো এর মধ্যে মাংসটা হচ্ছে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তবে দেখলাম যে হচ্ছে না, তো এরপর বড় একটা শ্রেণীর মধ্যে নিয়ে এখন খুব ভালো করে মাংসটা মাখিয়ে এই তো প্রেশার কুকারে হচ্ছে দিয়ে দিচ্ছে আমার যা। আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করতে অনেক ভয় পাই, তবে আমার যা কিন্তু প্রেশার কুকারে রান্না করতে বেশ ভালোই পারে। তো পাশের চুলায় আমি আবার পোলাওটা রান্না করব। তো এখানে এই তো আমি তেল, এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো দেওয়ার পরে পোলাও চালটা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে হচ্ছে 2 কেজি চালের পোলাও রান্না করছি। তো এরপর আদা, রসুন, ঘি দেইনি আজকের তেলের মধ্যে, এই জন্য হচ্ছে ঘি দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে তেজপাতা দিয়েছি। এখন খুব ভালো করে চালটা ভাজবো, আর ভাজার পরে আমি এখানে হচ্ছে পানি অ্যাড করে দেবো। তা আমি হচ্ছে আজকে পোলাও রান্না করেছিলাম সকালে, তো ওই তো মিষ্টি জাতীয় খাবারগুলো রান্না করেছে আমি আর আমার শাশুড়ি মা মিলে। তারপর আমার যা আবার রোস্ট রান্না করেছিল। তো সবাই একটু ভাগ ভাগ করে আজকে ঈদের রান্নাগুলো করেছি। আর মানে এইভাবেই কিন্তু রান্নাগুলো আমাদের হয়ে গেছে। আর এই হচ্ছে গরুর মাংস কিন্তু 2 বারে রান্না করেছি প্রেশার কুকারে, তারপরে হাঁড়ির মধ্যে দিয়েও কিন্তু আবারও অনেকক্ষণ সময় নিয়ে রান্না করেছি। তো যাই হোক, এর পরেই কিন্তু আমার ননদ তার হাজব্যান্ডকে নিয়ে চলে আসছে, কারণ আমরা সবাই মিলে যাব দুর্গাসাগর দেখতে। মানে সেখানে আমার যাওয়া হয়নি এর আগে, যেহেতু বরিশালে আসা হয়েছে অনেকবার, তবে ঘোরাঘুরি করা হয়েছে কম। তো এবার যেহেতু সবাই একসঙ্গে রয়েছি, তো ভাবলাম যে সবাই একসঙ্গে মানে সুন্দর একটা সময় কাটানো যাবে ঈদের দিন বিকালবেলা। আর আমাদের সঙ্গে এই তো আমার একটা ছোট দেবরও কিন্তু আছে, ও কিন্তু যাচ্ছে। আর এবারে ঈদটা না একেবারে ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। এর পরের দিন আছে হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়িতে দাওয়াত, সেই ব্লগটা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে দুর্গাসাগর। আর এসে দেখি মানুষের এত ভিড়, মানে গেট দিয়ে ঢোকাই যাচ্ছিল না। আর দুর্গাসাগরে হচ্ছে কয়েকটা ছবি আমার তোলা হয়েছে, তো সেখান থেকে আমি একটা আমার পেজে কিন্তু পোস্ট করেছিলাম। তো আপনারা দেখে কিন্তু অনেকেই চিনতে পেরেছেন এটা দুর্গাসাগর। যারা বরিশালের আছেন তারা তো চিনতেই পারবেন। আর সুন্দর একটা জায়গা, মানে খুবই ভালো লাগে আসলে। মানে সাধারণত আমার ঈদের দিন কোথাও না বের হওয়া হয় না। তো এবার যখন শ্বশুরবাড়িতে আসলাম, সবাই একত্রিত হলাম, তখন ভাবলাম যে একটু তো ঘোরাঘুরি করা যায়, যেহেতু আমি এখানে এর আগেও আসিনি। তো এই তো দুর্গাসাগর ঘুরে ফিরে এরপর গিয়েছিলাম হচ্ছে গুটিয়া মসজিদ। এখানেও মাশাআল্লাহ অনেক ভিড়, মানুষের ভিড়ে হাঁটাই যায় না। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বাসায় চলে আসছি আমরা। আর এসেই দেখি শাশুড়ি মা আমাদের জন্য চটপটি বানিয়েছে, আবার মিষ্টিও রয়েছে, সব মিলে এখন একটু এগুলো খাবো। আর এর পরের দিন আবার আমার ননদের শ্বশুর বাড়িতে দাওয়াত রয়েছে, তো সেই ব্লগটা না হয় পরবর্তীতে শেয়ার করব।